সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। অনেকদিন পর আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনায় যাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে সেন্টেন্স কারেকশন বা বাক্যের ভুল সংশোধন করা। তো সেন্টেন্স কারেকশনটা যদিও সিলেবাসে প্রত্যক্ষভাবে জড়িত নেই, বিশেষত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে, কিন্তু এটা না জানলে মূলত সঠিক সেন্টেন্স লেখা সম্ভব না বা ফ্রি রাইটিং করাটাও সম্ভব না। সেজন্য আমরা একে একে কতগুলো সেন্টেন্স কারেক্ট করার চেষ্টা করব এবং কোথায় কোথায় ভুল হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে নিচ্ছি, পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। তো আমরা শুরু করতে যাচ্ছি সেন্টেন্স কারেকশন। তো সেন্টেন্সগুলো দেখা যাক। 1 নম্বর সেন্টেন্স, হি এন্টার্ড এগ্রিমেন্ট, ডিবেট আর কনভারসেশন ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে একটু সুবিধার জন্য এবং আমি 4 নম্বর সেন্টেন্সটা একটু একসাথে আলোচনা করি। মূলত সেন্টেন্সটা দেখলে যেটা মনে হবে যে হয়তো বা সব কিছু ঠিকঠাক, তারপরে কিছুটা ভুল আছে এবং সূক্ষ্ম পার্থক্য আছে। এখানে নিয়মটা হচ্ছে এরকম, সাধারণত এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না, অর্থাৎ ইন্টু শব্দটা বসে না। তবে হ্যাঁ, এন্টার শব্দটার অর্থ যদি প্রবেশ করা না বুঝিয়ে যদি অংশগ্রহণ করা বোঝায় তখন তারপরে ইন্টু বসে। এবার তাহলে দুটো সেন্টেন্স দেখা যাক। আমরা প্রথমে বলেছি ইন্টার শব্দটা দ্বারা যদি অংশগ্রহণ করা বোঝায় তাহলে সেক্ষেত্রে তারপরে ইন্টু বসে। একটু খেয়াল করি, হি এন্টার্ড এগ্রিমেন্ট, ডিবেট অর কনভারসেশন। তাহলে সেক্ষেত্রে সে এগ্রিমেন্টে প্রবেশ করেনি, অ্যাকচুয়ালি ডিবেট অথবা কনভারসেশন এগুলোতে সে অংশগ্রহণ করেছে। তাহলে এগ্রিমেন্ট অথবা ডিবেট অথবা কনভারসেশন এগুলোতে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করার অর্থে এখানে ইন্টু শব্দটা দিতে হবে। এই জন্য বইয়ের মধ্যে এন্টারের পরে কিছু ক্ষেত্রে ইন্টু লেখে আর কিছু ক্ষেত্রে ইন্টু লেখে না। যেমন এই সেন্টেন্সটার ক্ষেত্রে ইন্টু লেখাটাই বরঞ্চ ভুল, কারণ হচ্ছে এখানে প্রবেশ করা। তো বলতেছে আই উড রাদার এন্টার ইনটু দ্য রুম, অর্থাৎ আমার বরং ভালো হয় কক্ষটিতে প্রবেশ করা। এখন প্রবেশ করার অর্থে আমরা সাধারণত কোনোতে ইন্টু বসাই না, কারণ এটা একটা ভার্ব, এটা তার অবজেক্ট। তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনো প্রিপোজিশন লেখার দরকার নেই। তা আমরা এবার 2 আসি। শি ফাউন্ড দ্য বয় ক্রাই। আচ্ছা, এটা মোটামুটি দেখলে মনে হবে সঠিক সেন্টেন্স, কোনো ভুল নেই, কিন্তু তারপরে ভুল আছে। আমরা জানি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বসে। এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ফিনিট ভার্ব, ফাইন্ডের পাঁচ ফর্ম হচ্ছে ফাউন্ড, তাহলে অবজেক্ট হচ্ছে বয়। এবার এটা কিন্তু তাহলে অতিরিক্ত একটা ভার্ব অর্থাৎ ক্রাই। তাহলে এখন একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব বসতে পারবে, সেটা কিন্তু অলরেডি বসে গেছে, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আবারও ভার্ব বসানোর কোনো মানে নেই, তাহলে এটা হবে নন ফিনিটিভ। এখন হয়তো বা এখানে আইএনজি দিলে সেন্টেন্সটা ঠিকঠাক হয় এবং সেটা কন্টিনিউয়াস টেন্সে না গিয়ে ইনফিনিটিভ হয়ে গেল। এবার নাম্বার 3, ইট ইজ রোহান হু আর টু ব্লেম। রাইট ফর্ম অফ ভার্বসে আমরা সাধারণত এটা শেখাই খুব বেশি এবং প্রনাউন রেফারেন্সে, সেক্ষেত্রে এটা একটু খেয়াল করতে হবে। হো একটা রিলেটিভ প্রনাউন, সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে পূর্ববর্তী সাবজেক্ট, এই যে পূর্ববর্তী সাবজেক্ট এবং পরবর্তী ভার্বকে যুক্ত করার জন্য একটা রিলেটিভ প্রনাউন যুক্ত হয়, যেমন হো, হোয়াট, হু ইজ দ্যাট ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে নিয়ম হচ্ছে রিলেটিভ প্রনাউনের ঠিক পূর্বেরটাই হচ্ছে সাবজেক্ট এবং সে অনুযায়ী ভার্ব বসবে। তাহলে পূর্বের সাবজেক্টটা কি? রোহান। রোহান থার্ড পারসন সিঙ্গুলার, তো রোহানের পরবর্তীতে কিন্তু আর লেখা উচিত হয় না, এখানে কি বসবে? ইজ। ইজ দিলে সঠিক হবে, তাহলে রিলেটিভ প্রনাউন সাবজেক্ট হবে না। এরপর আমরা 4 অলরেডি আলোচনা করেছি, সেটা হচ্ছে ইন্টারের পরে সাধারণত ইন্টু বসে না প্রবেশ করার অর্থে। 5, হোয়াট ইজ সেইড আর রং। এটা একটু ঝামেলার সেন্টেন্স, তারপর আমরা বলি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট ইজ সেইড এবং আর রং। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হোয়াট হি সেইড এবং এখানে ভার্ব হচ্ছে আর, বিভাগ, কোনো সমস্যা নেই। এখন এই সেন্টেন্সের দেখা যাচ্ছে এই মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের মেইন ভার্বের সাবজেক্ট হয়ে গেছে একটা ক্লজ বা খণ্ডবাক্য। এখন আমাদের নিয়ম হচ্ছে যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে একটা ক্লজ বা খণ্ডবাক্য কোনো একটা ইনফিনিটিভ অথবা জিরান বসে তখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আর লেখার কোনো মানে নেই, এখানে কি বসবে? ইজ। 6, আই প্রিফার নট টু গো দেয়ার। আমরা সাধারণভাবে প্রিফারের পরে টু দ্বারা যুক্ত কোনো অংশ লিখতে পারবো না, অর্থাৎ ইনফিনিটিভ টু, গো, টু, সি ইত্যাদি লেখা যাবে না। প্রিফারের পরে লেখা যেতে পারে আই প্রিফার নট গোয়িং, সেক্ষেত্রে টু গো না লিখে লিখতে হবে গোয়িং। তাহলে সোজা কথা, প্রিফারের পরে সাধারণত ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম নয়, আইএনজি ফর্ম অর্থাৎ গোয়িং। নাম্বার 7, আই প্রিফার টু রিড দ্যান রাইটিং। এটা আপাত দৃষ্টি মনে হবে সেন্টেন্সটা সঠিক, কিন্তু এটা ভুল। একটু খেয়াল করে দেখি, এখানে
লেখা যেতে পারে যদি সেন্টেন্সে আমরা আগেরটার সাথে একটু কম্পেয়ার করি, যে এখানে প্রিফারের পরে কিন্তু দেন ছিল না, তাই ভার্বের সাথে আইএনজি, কিন্তু এখানে প্রিফারের পরে দেন আছে, এই যে আই উড রাদার দেন। এক্ষেত্রে যদি দেন থাকে তাহলে সেক্ষেত্রে দুদিকে ইনফিনিটিভ বসবে, যেমনটা এখানে বসছে টু রিড, তাহলে এখানে বসবে টু রিড, টু রাইট। তাহলে এই রাইটিং শব্দটা কেটে দিয়ে লিখতে হবে রাইট, WRIT। এখানে একটা কথা বলে রাখি, এখানে টু লেখার আর কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ ওই যে টুটা সেটাই পরবর্তী টুটাকে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ ভার্বটাকে। ওকে, তাহলে আমাদের নিয়মটা আশা করি বোঝা গেছে। এরপরে আমরা বাকিটুকুতে আসি। নাম্বার 8। তো 8 নম্বর সেন্টেন্সে যেটা লেখা আছে, হি কপিড দ্য অ্যান্সার ওয়ার্ড বাই ওয়ার্ড। আমরা প্রচলিত ইংরেজি যদিও আমরা ব্যবহার করি আমরা বাঙালিরা, যে ওয়ার্ড বাই ওয়ার্ড, যে অক্ষর টু অক্ষর, অক্ষরে অক্ষরে, অ্যাকচুয়ালি সেরকম না, ইংরেজিতে সেরকম কিছু না। ইংরেজির কোলোকেশন অর্থাৎ প্রচলিত বিধি অনুযায়ী আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরতে পারবো না, আমরা লিখতে হবে ওয়ার্ড ফর ওয়ার্ড। অর্থাৎ কেউ যদি অক্ষর টু অক্ষর দিকে লেখে, শব্দ থেকে শব্দ দিকে দিকে লেখে, কপি করে বা লেখে, সেটা হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড নয়। নাম্বার 9, হি ইজ অ্যাজ গুড অ্যাজ মি অথবা মাইন লেখা আছে। আচ্ছা, কি মনে হয় সেন্টেন্সটাতে কি ভুল আছে? আছে, যদিও মনে হয় ভুল নাই, কিন্তু আছে। সেক্ষেত্রে একটু খেয়াল করি। সাধারণত আমরা জানি দেন, অ্যাজ অথবা বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, এই যে একটা অ্যাজ, যদিও এটা এখানে অ্যাজ হিসেবে পড়ছে ওই গুডের কারণে, পজিটিভ ডিগ্রির কারণে, কিন্তু অ্যাজ থাকার কারণে কিন্তু এখানে সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে মি এবং মাইন্ড কোনোটাই নয়, বসবে কি আই, এই অ্যাজ থাকার কারণে। তাহলে অ্যাজ, THN, দেন এবং বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। 10, হি গেভ মি অ্যান অ্যাডভাইস। আচ্ছা, অ্যাডভাইস শব্দটার অর্থ দ্বারা যখন উপদেশ বোঝায় তখন সেটা আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে অ্যান্ড লেখাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এক্ষেত্রে লেখা যেতে পারতো হি গেভ মি সাম অ্যাডভাইস অথবা এ পিস অফ অ্যাডভাইস, PIECE, পিস অফ অ্যাডভাইস। অর্থাৎ অ্যাডভাইস এটাকে কাউন্টেবল করে, আর্টিকেল লেখা যাবে না, সংখ্যা বাচক শব্দ লেখা যাবে না। 11, আই হ্যাভ বট টু ইকুইপমেন্টস। আচ্ছা, কিছু শব্দ আছে, কিছু নাউন আছে যেগুলো সাধারণত প্লুরাল হয় না, যেমন ইনফরমেশন, ফার্নিচার, ইকুইপমেন্ট ইত্যাদি ইত্যাদি, ট্রাফিক ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে ইকুইপমেন্টের সাথে যে অ্যাসটা যুক্ত করা হলো সেটা কিন্তু ভুল, তাহলে আশা করি সেটা দেওয়া যাবে না। সেক্ষেত্রে এটা উত্তরটা সঠিকভাবে হতো আই হ্যাভ বট টু পিসেস অফ। অর্থাৎ যেহেতু এটা কাউন্টেবল না, তাহলে সেক্ষেত্রে এটা আমরা একটু যুক্ত করব টু পিসেস, PIECES, টু পিসেস অফ ইকুইপমেন্টস। ইকুইপমেন্টস মানে হচ্ছে যন্ত্রপাতি। 12, আই নিড জব। আচ্ছা, শুধু জব লেখা যাবে না, কারণ কমন নাউনের পূর্বে আমরা এ বসাতে বাধ্য অথবা এন বসাতে বাধ্য, একটা বোঝালে। 13, আই নিড সাম ইনফরমেশনস টু সলভ দিস। এখানে খেয়াল করতে হবে এটার সাথে এটা একটু রিলেটেড। আমরা কিছুক্ষণ আগে বলছি ট্রাফিক, ইকুইপমেন্ট, ইনফরমেশন, মেশিনারি, এগুলোর সাথে সাধারণত অ্যাস বসে না। এই যে অ্যাসটা লেখা আছে, অ্যাসটা কেটে দিলে উত্তরটা ঠিক। নাম্বার 14 বা 14, দ্য ল্যান্ড বিলংস অ্যান ওল্ড লেডি। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে বিলংয়ের পরে সবসময় সাধারণভাবে একটা টু যুক্ত হয়, যেটা এখানে স্কিপ করছে। তো আপাতত আজকে এখানেই সমাপ্তি। ভিডিওটি শেয়ার করুন, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।